প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি আছি আপনাদের সাথে। আজকে অনেক দিন হয়ে গেছে যে ইরানে যে রেজা পাহলেভি কিংবা তথাকথিত রাজপুত্র, যিনি বিদেশের মাটিতে বসে এদিক সেদিক এই দেশে আর ওই দেশে ঘুরতে ঘুরতে বিভিন্ন যে মোড়লরা আছে, বিশেষ করে আমেরিকার সাথে, ইসরায়েলের সাথে মিশে ইরানের যে ইসলামী বিপ্লব, সেই বিপ্লবের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে দেওয়ার একটা পায়তারা করেছিল কিছুদিন আগেই। গত 3-4 সপ্তাহ আগে থেকেই একটা বিক্ষোভ সেখানে হয়েছিল। এই বিক্ষোভটা মূলত হয়েছিল হচ্ছে আপনার যে এই মূল্যস্ফীতি কিংবা ইনফ্লেশনকে নিয়ে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার মানকে একটা উন্নত করার জন্য এই যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনের মধ্যে তিনি ঘি ঢেলে দিলেন, নিজে আসলেন একদম ক্যামেরার সামনে। তিনি এসে যেভাবে সমর্থন তাদেরকে জুগিয়েছেন, তিনি তাদের পাশে আছেন বলে। এরপরে আমরা দেখেছি যে ইরানের মধ্যে মুসলিম মসজিদগুলোতে হামলা হয়েছে এবং আয়াতুল্লাহ খামেনির ছবিতে যে তথাকথিত নারী বিক্ষোভকারীরা সিগারেট ধরিয়ে সেইখান থেকে আগুন জ্বালিয়ে সেই ছবিগুলো তারা পুড়িয়ে দিচ্ছে এবং বিশেষ করে মসজিদগুলোতে তারা হামলা করেছে। ইসরায়েলপন্থী কিংবা পশ্চিমা কিছু উগ্র পশ্চিমপন্থী যারা আছেন, তারা এটাকে চালিয়েছেন হচ্ছে যে তারা ইরানিরা নাকি মূলত থেকে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। মানে ইসলাম তাদের রুট নয়, তাদের রুট ছিল হচ্ছে কি যে মূর্তি পূজা কিংবা সেটা যদি না হয়, তারা ইসলাম থেকে বের হয়ে তাদের যে আগের যে ধর্ম ছিল, তাদের যে আগের একটা জড়বাদী চিন্তাভাবনা, সেখানে তারা ফিরে যাচ্ছে। মানে এখানে যে একটা আন্দোলন, সে আন্দোলন থেকে তারা বের হয়ে সরাসরি এটাকে অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট তারা দাঁড় করিয়ে দিচ্ছিল। এবং শাসনকারী যারা আছেন বর্তমানে ইরানের যে রেজিম, ইসলামী বিপ্লব রেজিম, তারা কিন্তু খুবই দক্ষতার সাথে তারা সেটাকে মোকাবেলা করেছে এবং সে মোকাবেলায় অনেকের প্রাণহানিও হয়েছে। ইসলামী বিপ্লবের যেই পক্ষ আছে, ইসলামী বিপ্লবের পক্ষের শক্তি যারা, তাদেরও প্রাণহানি হয়েছে। যারা বিক্ষোভকারী ছিল, যাদেরকে ভুল বুঝিয়ে বিভিন্নভাবে আন্দোলনের মধ্যে নামানো হয়েছিল, তারাও অনেকেই হতাহত হয়েছেন। এবং বর্তমান যে অবস্থাটা, সেটা হলো যে সেখানে অনেকেই গ্রেফতার হয়েছেন, হতাহত নিহত হয়েছেন। যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে জনসম্মুখে শরিয়া আইন অনুযায়ী তাদেরকে হত্যা কিংবা তাদের যে শাস্তি কার্যকর করা হবে বলে ঘোষণা দিয়েছেন আজকে আয়াতুল্লাহ খামেনি। যে তাদেরকে দাঙ্গাবাজ, তিনি বলেছেন তাদেরকে দাঙ্গাবাজ। আসলেই তিনি দাঙ্গাবাজই বলেছেন। এই দাঙ্গাবাজরাই কিন্তু ইসলামী বিপ্লব এবং একটা স্বাধীন সার্বভৌম দেশকে ধ্বংস করে দিয়ে লিবিয়া কিংবা ইরাকের মতো ব্যবস্থা করার জন্য চেয়েছিল। এখানে যে একটা পয়েন্ট আমি যেটা বলতে চাই, সেটা হলো যে প্রতিটি দেশে এমন কতগুলো ব্যক্তি থাকে যারা নিজের দেশের সার্বভৌমকে স্বীকার করে না, যারা নিজের দেশের মূলত যারা শত্রু, আসল শত্রু, নিজের দেশের মাটির শত্রু, সার্বভৌমের শত্রু, তাদের সাথে হাত মিলিয়ে এরকম রেজা পাহলভির মতো মানুষেরা দেশকে ধ্বংস করে দেয়, একটা মৃত্যু কিংবা ধ্বংসের উপত্যকায় পরিণত করে দেয় যারা। এরকম মানুষগুলো প্রত্যেকটা দেশে কিন্তু আছে। তো আজকে কি হয়েছে, প্রাথমিকভাবে যে আন্দোলনকারী যারা ছিল, সে আন্দোলনকারীরা প্রাথমিকভাবে না বুঝলেও পরবর্তী তারা বুঝেছে। গত সোমবার 19 তারিখ তারা আন্দোলন আবার ডাক দিয়েছিল। বিশেষ করে রেজা পাহলভি, তিনি খুব জোরালোভাবেই আহ্বান করেছিলেন আন্দোলনকারীদেরকে যে তারা যেন মাঠে নেমে আসে, রাস্তায় নেমে আসে, রাজপথে নেমে আসে, এই রেজিম কিংবা খামেনি রেজিমকে ফেলে দেওয়ার জন্যে, পতন করানোর জন্যে। দেখা গেল সেখানে তেহরানের অলিতে গলিতে কোনো মানুষ নেই, কোনো জনসমাগম নেই, কোনো আন্দোলন নেই, কোনো বিক্ষোভ নেই। তারা ইরানের যে জনগণ, তারা বুঝতে পেরেছে যে এটা একটা ফাঁদ ছিল। এমনি আপনি যখন ইরানের যে অবস্থা, কেন সেখানে একটা মূল্যস্ফীতির ঘটনা ঘটেছে, জিনিসপত্রের দাম কেন বেশি, তাদের টাকার মান কেন এত কম,
এত কম, সে ব্যাপারে যদি আমরা একটু দেখি যে অনেক দিন ধরেই ইসলামী বিপ্লবের পর থেকেই পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, তাদের উপরে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিংবা আরও বিভিন্ন ধরনের বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়ে আসছিল। এবং সম্প্রতি যেটা হয়েছে, আমেরিকা ঘোষণা করেছে যে ইরানের সাথে যারা কোনোভাবেই সম্পর্ক রাখবে, বাণিজ্যিক সম্পর্ক রাখবে, তাদেরকেও নাকি 25%, 25% শুল্ক আরোপ করা হবে। এই যে একটা হুমকির প্রবণতা, সেখান থেকে মূলত সচরাচর কোনো দেশ বের হতে পারবে না। ইরানে এই আমেরিকার যে এভাবে নিষেধাজ্ঞা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা, এটা এত বেশি কঠিন অনেকের ক্ষেত্রে হয় যে যেহেতু ডলার, পৃথিবীতে যে ডলার আছে, এই ডলার যেহেতু একটা পৃথিবীর অর্থনৈতিক যে চাকা, সেটাকে যে পরিচালনার দায়িত্ব কিন্তু ডলারের অনেক ক্ষেত্রে। আমরা এখন যে এই চীনের যে একটা মুদ্রা ব্যবস্থা আছে, সেই মুদ্রা ব্যবস্থা এবং রাশিয়ার মুদ্রা ব্যবস্থা, এরা এখন পারস্পরিক একটা ভারতের সাথে মিলে কিংবা আরও কয়েকটি আঞ্চলিক শক্তি মিলে কিন্তু ডলারকে ইগনোর করে কিছু কার্যক্রম পরিচালনা করার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু বিশ্বব্যাপী যদি আমরা দেখি, ডলারের যে আধিপত্য, সেই আধিপত্য এখনও শেষ হয়ে যায় নাই। সেই আধিপত্য বরঞ্চ অনেক ক্ষেত্রে এখনও ক্রমশ বর্ধমান। তো সেখান থেকে ইরান যেভাবে পৃথিবীতে টিকে আছে নিজস্ব প্রযুক্তি দিয়ে, বিভিন্ন অ্যালায়েন্সের সাথে মিলে, বিভিন্ন জোটের সাথে মিলে, এবং তাদের যে একটা স্পিরিচুয়ালিটি, সেখান থেকে মিলে তারা যে নিজেদেরকে টিকিয়ে রেখেছে বিশ্বের বুকে, নিজেরাই যে শত্রুর মোকাবেলায় যে সামরিক সরঞ্জাম প্রদর্শনের যে একটা ব্যাপার, তারা সেটা টিকিয়ে রেখেছে নিজেরা না খেয়ে হলেও। সেই ইরানের জনগণ সে কষ্ট করে দেখিয়েছে। এখন যেটা হচ্ছে, আজকে পর্যন্ত যেটা আমরা দেখেছি যে ইরানে কেন আমেরিকা ভেনেজুয়েলার মতো কিংবা লিবিয়ার মতো কিংবা ইরাকের মতো কাজ চালাতে পারলো না। তারা গত 6 মাস আগে গত জুন মাসে, সম্ভবত 22 তারিখে, জুনের 22 তারিখে 2025, তারা B2 বোমারু বিমান নিয়ে তাদের যে 3টি পারমাণবিক ঘাঁটিতে তারা হামলা করেছে। কিন্তু এরপরও তাদের এত শক্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু এটা করতে পারে নাই, মানে লিবিয়ার মতো কাজ তারা করতে পারে নাই। মানে ইরানের যে খামেনি যে প্রশাসন, সেটাকে তারা ধ্বংস করতে পারে নাই, তারা উৎখাত করতে পারে নাই। তারা এত শক্তি থাকার পরেও এখানে কয়েকটি কারণ এখানে আছে। আমি যদি বলতে চাই, এখানে কয়েকটি কারণের মধ্যে প্রথমটি হলো হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী যেটা আমরা দেখতে পাচ্ছেন, যে এই হরমুজ প্রণালী দিয়েই কিন্তু পৃথিবীর প্রায় 20% মালামাল কিংবা দ্রব্য, এখান থেকে তেল, বিশেষ করে তেল, এখান থেকে কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে কিন্তু কি হয়, আপনার আনাগোনা হয়। এই হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে পৃথিবীর 20% তেল। এখন যদি এই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান সরকার, তাহলে পৃথিবীতে আপনার 100 কিংবা 50% কিংবা 100% যে দ্রব্যমূল্য কিংবা বিশেষ করে তেলের মূল্য বেড়ে যাবে। বাংলাদেশ সহ পৃথিবীর যে দেশগুলো আছে, তারা কিন্তু এটার জন্য চড়া একটা মূল্য তাদেরকে দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে ইরানের যে একটা ভৌগোলিক কাঠামো, ভৌগোলিক যে সুবিধা ইরান যে পেয়ে থাকে, তার চারদিকে যে পাহাড়, এবং সে পাহাড়ের যে একটা আবহাওয়া, সেখানে ওই পাহাড় অতিক্রম করে এসে সেখানে কন্টিনিউয়াসলি যে হামলা আপনি চালাবেন, আপনি যে সেখানে ইরানের যে বাহিনী, তাদেরকে যে আপনি পরাস্ত করবেন, এই সম্ভাবনা খুবই ক্ষীণ। এটার জন্য ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে, এবং এরপরে গিয়েও যে সেখানে সফল হবেন, এটার কোনো গ্যারান্টি নেই। এবং আরও যে বিষয়টি আমি দেখতে পাই, ইরানের যে জনগণ, মেজরিটি জনগণ, তারা এই যে রেজিম, এই যে ইসলামী বিপ্লবের যে শাসন 1979 সাল থেকে, তারা এই শাসনের মধ্যে তাদের যে কষ্টের পরেও তারা একটা তৃপ্তি তারা পায়, একটা স্পিরিচুয়াল তৃপ্তি তারা পায়। তারা সেখানে ন্যায় বিচার পাচ্ছে, তারা সেখানে সুশাসন পাচ্ছে। হয়তো অর্থনৈতিক চাপটা তাদের রয়েছে, কিন্তু নৈরাজ্য নাই, অবিচার নাই, জুলুম নেই। সেখানে শান্তির বার্তা আছে। কম খাওয়া হলেও তাদের মধ্যে শান্তির বার্তা রয়েছে, তারা তৃপ্তির মধ্যে রয়েছে। সেখানে কোনো ধরনের জোর জবরদস্তি নাই। এই যে জোর জবরদস্তি না থাকা, নিজেদের স্বাধীনতা থাকা, ধর্মীয় স্বাধীনতা থাকা, এটা প্রতিটি মানুষের চাওয়া। এ কারণেই ইরান এখনও পর্যন্ত টিকে আছে।